আলাইকুম। আমি ডাক্তার জামশেদ ফরিদী। আমি ঢাকা মেডিকেল কলেজের চক্ষুবিভাগে হিসেবে কর্মরত আছি। আজকে আসলে আমার একটু ল্যাপটপ প্রবলেম থাকার কারণে আমি সময় শুরু করতে পারিনি, সরি। আশা করি তাহলে আমরা এর আগের দিন এসপিটি পর্যন্ত মোটামুটি বলেছিলাম যে ইনভেস্টিগেশন গুলোর ভিতরে। তো আমরা আবার একটু জাস্ট ইনভেস্টিগেশন দিয়ে শুরু করতেছি। রুট ইনভেস্টিগেশন ফর অল কেসের ক্ষেত্রে আমরা কি কি করি এটা আপনাদের কোশ্চেনে ভাইভাতে অবশ্যই জিজ্ঞেস করা হয় এবং এটা আপনাদের রিটেনেও আছে। তো সেক্ষেত্রে আমরা কি কি করা হচ্ছে, আইওপি, ইন্ট্রাঅকুলার প্রেশার, ক্যাকপেটেন্সি টেস্ট, ব্লাড প্রেশার অবশ্যই দেখতে হবে, ব্লাড সুগার দেখতে হবে, ফাস্টিং টু আফটার এইচবিসিজি। এটা আসলে সেন্টার টু সেন্টার ভ্যারি করে, তো এই ক্ষেত্রে তেমন আমরা কিছু বলবো না। আর ইসিজি এবং বায়োমেট্রিক। আমার যে পিছনের লাইটটা আমার ল্যাপটপের উপর পড়তেছিল, তো তাহলে এইগুলো আমাদের ইনভেস্টিগেশন যেগুলো আমরা করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আপনাকে সব কিছুই মোটামুটি বলতে হবে। এসবিসিএস ছাড়া সবগুলোই বলবেন। এসবিসিএস আপনার সেন্টারে করা হয় কিনা সেটা দেখে তারপরে আর কমিউনিটি কাজটা আমরা কোথায় নিব এটা জাস্ট জেনে রাখার জন্য। আপনাদের ক্ষেত্রে এটা সাধারণত কম ধরা হয়। আর কখন আমরা ফিজিশিয়ান অপিনিয়ন নিব, আনকন্ট্রোল ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে, কার্ডিয়াক প্রবলেম থাকে, আর ফিজিশিয়ান প্রবলেম থাকে, এগুলো আমি গত ক্লাসে বলছি। তো এগুলো আমি এখন এখন আসছি আমরা বায়োমেট্রি। আজকের ক্লাসে মোটামুটি এখান থেকে আমরা শুরু করতেছি। তো হোয়াট ইজ বায়োমেট্রি? বায়োমেট্রি ইজ দ্য প্রসিডিউর বাই হুইচ উই ডিটেক্ট দ্য ইন্ট্রাওকুলার লেন্স পাওয়ার বিফোর সার্জারি। মানে আপনি অপারেশন করা হবে, অপারেশন করার পরে আমরা পেশেন্টকে, অপারেশনের সঙ্গে আমার টোটাল নামটা কি? টোটাল নাম হলো এসআইসিএস উইথ পিসিআইএল অথবা ফ্যাকো উইথ পিসিআইএল। এটা তো আমি বলছি না, আপনি টোটালটা বলতে হবে। স্মল ইনস্ট্রুমেন্ট ক্যারেক্ট সার্জারি উইথ পোস্টেরিয়র চেম্বার ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্লান্টেড, পোস্টেরিয়র চেম্বার ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্লান্টেশন। তার মানে আপনি একটা লেন্স দিচ্ছেন, সেই চোখের ভিতরে কি জিনিস দেখা দুটো মেশিন এবং এই মেশিনের ভিতরে এই ডাটাগুলো মেশিন যে সরি, যেদিন আসলে সমস্যা হয় সবকিছুরই সমস্যা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতেছি, নেট লাইনটা একটু আনস্টেবল হয়ে গেছিল। তাহলে আমার কি কি ইনস্ট্রুমেন্ট লাগতেছে? কেরাটোমিটার এবং এ স্ক্যান, আলট্রাসোনোগ্রাম। কেরাটোমিটার দিয়ে আমরা কি করা হচ্ছে, পাওয়ার অফ দা কর্নিয়া ইন ডায়াপ্টার করা হচ্ছে। আর এই আলট্রাসোনোগ্রাম আমরা এক্সিয়াল লেন্সটা মাপছি। এইটা এই ক্ষেত্রে নিচে এইখানে আমার লেখা আছে। দিস ইজ আমার ছবিটা মানে আপনাদের একটা পার্টের উপরই চলে আসছে। এটা দিয়ে আমরা কি করা হচ্ছে, দিস ইজ কেরাটোমিটার, অটো রিফ্রাক্টিভ কেরাটোমিটার। আমার টোটাল নাম হলো এটা। এটা আমাদের ঢাকা মেডিকেল কলেজে এই মেশিনটাই আছে। তো এটা আশা করি আপনারা সবাই ঢাকা মেডিকেলে যারা আছেন তারা সবাই এটা দেখতে পাবেন, দেখে নেন আসলে। তো দিস ইজ কি অটো রিফ্রাক্টিভ কেরাটোমিটার। এটা দিয়ে আমরা কি করি, অটো রিফ্রাকশনও করা হয় আর কেরাটোমেট্রিও করা হয়। তাহলে এখানে আমার রিফ্রাকশন দেখেন, এই যে আর
দিয়ে যেটা আছে সেটা রিফ্রাকশন, এটা সিলিন্ডার পাওয়ার, এটা সরি এটা স্ফেরিকাল পাওয়ার, এটা সিলিন্ডার পাওয়ার, এটা এক্সিস। আর এখানে আমার কেরাটোমেট্রিক রিডিংটা আছে। আমি চাইলে শুধুমাত্র কেরাটোমেট্রি নিতে পারি, আমি চাইলে শুধুমাত্র রিফ্রাকশন নিতে পারি, আমি চাইলে বোথ একসঙ্গে করতে পারি। এটা হলো আমার প্রিন্ট। একটা অটো রিফ্রাক্টিভ কেরাটোমিটারে আপনি যখন পেশেন্টকে বসাবেন, পেশেন্টকে বসানোর পরে তখন আপনি তার রিডিং নেওয়ার পরে আমাদের যে ডাটা প্রিন্টটা আছে, এটা হলো সেই রিডিংটা। এক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে তার পাওয়ার আসছে কি স্পেরিক্যাল -4.50, সিলিন্ডার 0.75, ডিগ্রি কত 158 ডিগ্রিতে আটকানো হয়েছে। আর এখান থেকে কেয়ারমেট্রিক যে পাওয়ারটা, তো তার পাওয়ার অফ দ্য কর্নিয়া হচ্ছে 460.5 ডায়াপ্টার, 460.5 ডায়াপ্টার। ঠিক আছে, এটা হলো রাইট আই। লেফট সাইডে কত, এটা 47 এবং 43.25, মানে আমার মোটামুটি দুই আই সমান সমানই আছে। এটা পুরো মেশিন, এটা ডিসপ্লে, এটা রিডিং। এটা হলো আমার কেরাটোমিটারের যেই রিডিংটা আছে। এখন আমাকে কি করতে হবে, মেশিনে এই এই দুইটা K1 K2, এখানে R1 R2 আছে। K1 K2 অনেক মেশিনে K1 K2 থাকে, অনেক মেশিনে R1 R2 থাকে, মেশিন টু মেশিন, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো সেক্ষেত্রে আমাকে এখন এই স্ক্যান মেশিনে এই ডাটা দিতে আমাকে বোঝাতে হবে, এটা আমার প্রয়োজন। দিস ইজ, এটা আমার এই স্ক্যান মেশিন। এটা এটা হলো এই ক্ষেত্রে আমার আলট্রাসনিক প্রোবটা এখানে তার চোখে ধরা হচ্ছে। এই স্ক্যান আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আলট্রাসাউন্ড যাচ্ছে এর দিয়ে, তারপর আমাকে এরকম একটা রিডিং দিচ্ছে। এরকম রিডিং দেওয়ার পরে এটা কি হয়, আমার এই স্পেকগুলো আপনাদের কোনটা কি এতটা জানার দরকার নেই। সেখানে এই ক্ষেত্রে দেখেন আমরা এই যে এখানটাতে K1 K2 রিডিং বসাতে হবে। K1 K2 রিডিং বসালে আমার ওই আগের রিডিং এ যেটা R1 R2 আছে সেম জিনিস বসালে এখানে দেখেন আমার একটা পাওয়ার অফ দা লেন্স চলে আসছে। এই পাওয়ার অফ দা লেন্সে 21.7টা, তো আমরা এখানে 21.5 বা 22 যেটাই হোক, আমরা এখানে তার রিফ্রাকশনের স্ট্যাটাসের উপরে সবকিছু মিলে তারপরে এখানে আপনার দেখেন এক্ষেত্রে আমার এক্সিয়াল লেন্স চলে আসছে কত 21 মিলিমিটার। তাহলে এখন আমার ক্ষেত্রে যেটা আসতেছে, এখন আমি এই ক্ষেত্রে আমার মোটামুটি রিডিংটা চলে আসলো। এটা এই মেশিনটা আমাদের ঢাকা মেডিকেল কলেজে আছে। তো এই ক্ষেত্রে এটা প্রোবটা আমি কর্নিয়ার সঙ্গে টাচ, এই ক্ষেত্রে আপনি যদি একটু বেশি টেস্ট করেন, ধরেন অল্প মানে 1 মিলিমিটার যদি আপনি বেশি প্রেস করেন, তাহলে আপনার প্রায় 3 থেকে 4 ডায়াপ্টার পাওয়ার চেঞ্জ হয়ে যেত। এই ক্ষেত্রে তো আমাদের এই যে টেকনিশিয়ান বা যে ডক্টর কাজটা করছে তার স্কিলনেস অনেক জরুরি। তো এই ক্ষেত্রে একটু এদিক ওদিক হইলে চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা সাধারণত দুই চোখে একসঙ্গে করতে দেওয়া হয়, দুইটা চোখ একসাথে করতে দিয়ে আমরা দুইটা চোখের ভিতরে পার্থক্যটা দেখি। ওয়ান ডাক্তার এদিক ওদিক হওয়া পর্যন্ত আমরা এই ক্ষেত্রে তেমন কোনো কিছু চিন্তা ভাবনা করি না। ঠিক আছে, এর থেকে বেশি পার্থক্য তখন আমরা আলাদা করি বাড়ি। তাহলে এটা হলো আমার এ স্ক্যান বায়োমেট্রি এক্সপ্লানেশন, এ স্ক্যান বায়োমেট্রি। এই মেশিনটা আমরা সবচেয়ে লেটেস্ট মেশিন। এখানে আপনার কোনো কাজ করা লাগতেছে না, এটাকে আমরা বলতেছি আর মানে এই মেশিনটার নাম আরএল মাস্টার। আমরা সাধারণত এত বেশি পরিমাণ আরএল মাস্টার বলা হয় যে সেক্ষেত্রে এটা এই নামটা দিচ্ছে। এটার নাম হলো অপটিক্যাল বায়োমেট্রি। অপটিক্যাল বায়োমেট্রির মাধ্যমে এই ক্ষেত্রে তার আগেই তো আমি K1 K2 দেখেন, এই ক্ষেত্রে K1 K2 এখানে বসানো আছে, যেটা K1 তার কত একটা 44, আর K2 আছে হলো 45। তো এই ক্ষেত্রে তার অ্যাস্টিগমেটিজম আছে। এইগুলো আপনাদের এখনই বোঝার দরকার নেই। আর সিলিন্ডারের যেটা সিলিন্ডার পাওয়ারটা এখানে যোগ করা আছে। আর এটা হলো আমার এক্সিয়াল লেন্থ 24.17, আর এই থেকে কত 24.18। তাহলে এখন এই ক্ষেত্রে আমার দেখেন এই যে সবগুলা পাওয়ার এই ক্ষেত্রে চলে আসে এখানে কোনটা এসআকে এই যে ফর্মুলা গুলো আমরা পড়ে আসি। তাহলে দেখেন এই চোখে আমার ডান চোখে পাওয়ার আসছে কত 18, আমি এসআরকে নিলাম। বাম চোখে আসছে কত 18.5, তার মানে দুই চোখের ভিতরে তেমন কোনো ডিফারেন্স নাই, রেজাল্ট ঠিক আছে। এটা হলো আমার অপটিক্যাল বায়োমেট্রি। মূলত মানে যে এর আইএল মাস্টারটা প্রথম আসছে, তো সেজন্য আমরা সবাই ওই
যেরকম প্যারাসিটামলটা অনেকটা নাপা নামেই পরিচিত হয়ে গেছে আমাদের কাছে। এটা এতবার আয়ল মাস্টার বলতে বলতে আসলে আয়ল মাস্টারই এটার নামটা হয়েছে। তাহলে এখন হলো আমার ফর্মুলা গুলো সাধারণত যেটা আপনাদের ক্ষেত্রে ধরা হয় পরবর্তী লেভেলের জন্য, সেটা এসআরটি ফর্মুলা। যে ফর্মুলা দিয়ে আমরা আইওএল এর পাওয়ারটা মেজার করি। তিনজন বিজ্ঞানীর নাম, আহ, মানে এই বিজ্ঞানীর নাম তিনটা আপনারা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এটা আপনাদের পরীক্ষাতে অনেক সময়ই ধরা হয় যে এসআরটি ফর্মুলা তিন বিজ্ঞানীর নাম বলে। ফর্মুলাটা কি এটা আপনারা সবাই মোটামুটি রিটেনে আসে, ভাইভাতে অতটা ওইভাবে ধরা হয় না, কিন্তু কি কি জিনিস লাগে এটা ধরা হয়। কি কি জিনিস লাগে এটা ধরা হয় সেটা হলো কি, পাওয়ার অফ দ্য লেন্স বাই করবেন, এ কনস্ট্যান্ট। এটা এক একটা লেন্সের ক্ষেত্রে এক একটা আলাদা, ঠিক আছে? তো প্রত্যেকটা লেন্সের গায়ে, মানে প্যাকেটের গায়ে এটা লেখা থাকে, এইটা ওদেরকে জেনে নিতে হবে। এ কনস্ট্যান্ট, হ্যাঁ, এটা এক একটা লেন্সের জন্য এক একটা কনস্ট্যান্ট, কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো সেটার উপর ভিত্তি করে এই কনস্ট্যান্টটা করা হয়। এল মানে এক্সিয়াল লেন্স, আর কে হলো পাওয়ার অফ দা কর্নিয়া ইন ডায়াগ্রাম, এখন তাকে পাওয়ার অফ দা কর্নিয়া। তো এই ক্ষেত্রে এই তিনটা জিনিস অন্তত আপনাকে আমার লাগবে। এটা একটা পেশেন্টের কত পাওয়ারের লেন্স আমরা চোখের ভিতরে দিব সেটা বের করা যায়। এই ক্ষেত্রে যে কোশ্চেনটা অনেক সময় করা হয়, যে একটা পেশেন্ট অনেক আগে তার অপারেশন করা হয়েছে, ধরেন 70-80 দশকে তার দুটো থেকে অপারেশন করা হয়েছে, এবং তখন তো দেখা গেছে যে আইসিসি করা হয়েছে, তাকে লেন্স দেওয়া হয়নি। তো এখন সে এখন চাচ্ছে যে চোখের লেন্স নিতে, এখন তাকে আমরা লেন্সটা দিতে পারবো। আসলে এটা দেখতে হলে আপনারাও সহজ হতো। তো যেহেতু অনেক বলা, ভাইয়া প্রফেসর বলেছিলেন যে কেউ কেউ যদি এই ক্ষেত্রে ক্লাসে অ্যাটেন্ড করে তাহলে একটু কথা বলা যেত। তো যেহেতু আপনারা আমার কথা কিছুক্ষণ পরেই শুনতেছেন, তো সেক্ষেত্রে আমি একটু বলতেছি যে এক্ষেত্রে সে যদি তার সে যদি অপারেশন করে লেন্স পড়াতে চায়, এটা সম্ভব কি সম্ভব না? এটা সম্ভব। কারণ তার ভিতরে লেন্স নাই, কিন্তু আমার এই ক্ষেত্রে যেই কয়টা জিনিস লাগতেছে, সে কয়টা জিনিসের ভিতরে একটা হলো কে রিডিং। কে রিডিং হলো কেরামেট্রিক রিডিং, একটা পাওয়ার অফ দ্য কর্নিয়া, তারপর কর্নিয়া ইন্ডেক্স আছে। তো আমি সেক্ষেত্রে তার কে রিডিংটা পাচ্ছি। এল কি এক্সিয়াল লেন্স, এক্সিয়াল লেন্স অফ দ্য আইবল, তো এইটা তো তার ইন্ডেক্স আছে। আর এ হলো কি, এ হলো যে লেন্সটা আমি দিই সে কনস্ট্যান্ট। কারো চোখে যদি সে ভিডিও, সে যদি অ্যাফাকিক হয়, তাহলে এরপরে যদি সে তার চোখে আবার লেন্স পরাইতে চায়, তাহলে তার চোখে লেন্স পরানো সম্ভব। লেন্স পরানো সম্ভব কিভাবে লেন্স পরানো সম্ভব? এইভাবে করে যে আমরা তাকে আমরা আবার তো তার বায়োমেট্রিক করতে পারবো। এখন যদি অপারেশন করা সম্ভব হয়, কোনো সেন্টার যদি তাকে অপারেশন করে, তাহলে তাকে আমরা আবার লেন্স পরা দিতে পারবো। এই কোশ্চেন থেকে এই কোশ্চেনটা মোটামুটি অনেকটাই করা হয়। তাহলে এটার ক্ষেত্রে আমার কি কি জিনিস, কি একটা এক্সিয়াল লেন্স আমার এক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর এই যে বললাম না, 1 মিলিমিটার, যদি 1 মিলিমিটার এক্সট্রা প্রেস করা হয়, তা 2.5 থেকে 3.5 আপনার লেন্সের পাওয়ার এদিক ওদিক হয়ে যেতে পারে এই ফর্মুলা। এই জন্য আমার পরে অপটিক্যাল বায়োমেট্রি আসবে। আর এই সেম কিভাবে করে আমরা আলট্রাসোনোগ্রাফি করা হয়, অথবা অপটিক্যাল কোহেরেন্স বায়োমেট্রি। এটা হলো কি আপনার আইএল মাস্টার যে মেশিনটা আমরা দেখানো, সেক্ষেত্রে আমার ওসিটি বেস করে করা হচ্ছে। আর এক্সিয়াল লেন্সের রেঞ্জ যদি 22 থেকে 24.5 পর্যন্ত হয়, তাহলে এই ফর্মুলাতে ভালো হয়। এর উপরে চলে তখন আপনাদের ফর্মুলা চেঞ্জ করতে হবে, আপনাদের ক্ষেত্রে আর ওইভাবে অতটা প্রয়োজন নেই। এখন আমরা অ্যানেস্থেশিয়ায় চলে আসি, দেখি আজকে আমরা এটা শেষ করতে পারি কিনা। অ্যানেস্থেশিয়া ইউজ ইন ক্যাটারাক্ট সার্জারি, এক্ষেত্রে আমরা কি কি ক্যাটারাক্ট সার্জারি তো এখন এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে সেক্ষেত্রে তো আমরা এখন টপিক্যাল অ্যানেস্থেশিয়া দিয়েই ক্ষেত্র সার্জারি করা হচ্ছে বেশিরভাগ সেন্টারে, যেমন রেট্রোভালভার, পেরিভালভার, ফেশিয়াল ড্রপ, সার্জারি অ্যানেস্থেশিয়া। সার্জারি অ্যানেস্থেশিয়াটা এখন সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে। আপনার সেন্টারে কি করা হয় সেটা আপনি অবশ্যই জেনে নেবেন। আমাদের ঢাকা মেডিকেল কলেজে পেরিভালভার, রেট্রোভালভার এখন খুব একটা আমরা ওইভাবে ইউজ করতে চাই না। পেরিভালভারটা এবং সার্জারি অ্যানেস্থেশিয়াটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়। আর বিয়ে ক্ষেত্রে, বিয়ে ক্যাটারাক্ট সার্জারি, আমাদের ক্যাটারাক্ট ওটি যেহেতু ভিতরে, আর বিয়ে কমপ্লেক্স থেকে বাইরে, তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে ওইখানে দেওয়াটা সম্ভব হয় না, কারণ আমাদের এখানে মেশিনটা
একটা মেশিনারি করা, কিন্তু খুব খুব ডক্টর লাইনে বা খুব কিছু আমরা এটা ম্যানেজ করতে পারি। আর বেশিরভাগ কি এখন অক্সিবুপ্রোফেন 4% টপিক্যাল অ্যানেস্থেসিয়া দিয়ে সার্জারি করা হচ্ছে। এই নামটা একটু জেনে রাখবেন, আপনাদের অনেক জায়গা লাগবে। অক্সিবুপ্রোফেন 0.4%, আপনাদের অস্থি পরীক্ষায় আসবে, ভাইভাতে ধরা হয়, এবং সব ক্ষেত্রেই এটা করা হয়। মানে আমার অবজেক্টিভ কি, আমি এখানে একটা জায়গায় কাজ করব, তো কাজ করার জন্য আমার অবজেক্টিভ এক নম্বর কথা তো আমি তাকে ব্যথা বোধ করতে দেওয়া যাবে না। তো ব্যথা বোধ করতে দেওয়া যাবে না। তার সে ব্যথা পাবে না, তার সে মুভমেন্ট করবে না। তারপর আমার ইন্ট্রাকুলার প্রেশারটা কন্ট্রোলে থাকতে হবে, ব্লাড প্রেশারটাতেও যেন কোনো প্রবলেম না হয়, পেশেন্টকে রিল্যাক্স করে দিবে, এবং যে কোনো ধরনের কোনো যদি ইমার্জেন্সি হয় আমি যেন সেটা কন্ট্রোল করি। আর আরেকটা হলো একদম অপারেশনের পরেও যেন বেশ কিছুক্ষণ পেশেন্টের রিল্যাক্স থাকে, এটাই তো আমাদের মূল টার্গেট। তাই না? তো এইগুলো আমরা যেখানে যেখানে আমরা এই যে অ্যানেস্থেসিয়া আমরা এই ফিচারগুলো পাবো, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা আমাদের জন্য একটা আইডিয়াল অ্যানেস্থেসিয়া। রেক্টোভালভাল ব্লক, এটাই তো আমরা প্রথম শুরু হয়েছিল রেক্টোভালভাল ব্লক দিয়েই। এখন এটা সাধারণত অতটা দেওয়া হয় না, আমরা সাধারণত পেরিভালভাল ব্লক দিয়ে বেশিরভাগ করা হচ্ছে। তো রেক্টোভালভাল ব্লকটা আমরা চোখের ক্ষেত্রে কি করা হচ্ছে, এখন যখন রেক্টোভালভাল ব্লক দিব তখন আমরা পেশেন্টকে বলবো যে আপনি সোজা তাকায় থাকেন, প্রাইমারি গেজে থাকতে হবে, পেশেন্ট উপরে নিচে করে না, সেটা আপনার সিন, তাকে বলতে হবে আপনি ছাদের দিকে তাকান। তারপর আমার ইনফিরিয়র অরবিটাল রিং, এই যে ইনফিরিয়র অরবিটাল রিং, এটা আমাকে পারফেক্ট, ইনফিরিয়র লিম্বটা পারফেক্ট করতে হবে, লোয়ার লিম্বের এখান দিয়ে। তারপর নিডিলটা দিতে হবে, নিডিলটা দিয়ে তার বিভেলেন্ট, একটা নিডিলে তো একটা শার্প এন্ড থাকে, একটা বিভেলেন্ট থাকে, এটা আপনারা নিশ্চয়ই এতদিনে দেখছেন নিডিলের ছবিটা, আসলে ভালো হতো। তো এটা আমাকে গ্লোবের দিকে রাখতে হবে, যাতে গ্লোবটা মানে আরো সিকিউরিটির জন্য, যাতে এটা ইনজেকশন দেওয়ার সময় এই গ্লোবের ভিতরে এটা ঢুকে না যায়। তো এটা এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একটু অল ব্লক এখন সাধারণত আমাদের ঢাকা মেডিকেলে তো অতটা দেওয়া হয় না, আপনার সেন্টারে দেওয়া হয় কিনা সেটা আপনি একটু পেরিভালভাল ব্লক, এইটা আমার রেক্টোভালভাল ব্লকের কাছাকাছি, কিন্তু এটা এটা আমার এত ডিপে দিতে হচ্ছে না, আমি এটা অরবিটের ভিতরেই করে দেওয়া হচ্ছে মাসেল ফোনে। Very similar to rate of block and it is injected into the orbit, administered outside the muscle bone. Because of this fact, the technique is lower risk. এটা আমাকে কম দিচ্ছে রেট্রোভালভাল ব্লকের তুলনায়, বাট আমাকে যে সেম কাইন্ড অফ যে অ্যাকাইনেশিয়া অ্যানেস্থেসিয়া এটা মোটামুটি কাছাকাছি হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তারপর আমার চলে যাচ্ছে, কিন্তু আমার রিস্কটা কম থাকছে, কিন্তু রেট্রোভালভাল ব্লকের ক্ষেত্রে অনেক ভিতর পর্যন্ত চলে যেতে হচ্ছে, এক্ষেত্রে আমার অতটা ভিতর পর্যন্ত রেট্রোভালভাল ব্লকে যেতে হচ্ছে না। এটা কিন্তু পেপার ব্লক আপনাকে দুইখানে দিতে হবে, আপার এবং লোয়ার। এটা কি, ফাংশন অফ দ্য মিডল 1/3 আর হলো ল্যাটেরাল 2/3 অফ দ্য সুপিরিয়র অরবিটাল রিনের একটা দিতে হবে, আর নিচেরটা দিতে হবে ফাংশন অফ দ্য ল্যাটেরাল 1/3 এবং মিডিয়াল 2/3 প্রতিবারে আমার 5 মিলিমিটার করে 5 ml করে দিতে হবে। তাহলে উপরেটা মিডিয়াল 1/3 ল্যাটেরাল 2/3 আর নিচেরটা ল্যাটেরাল 1/3 মিডিয়াল 2/3 এর জাংশনে দুটো ইনজেকশন। তাহলে এটা মিডিয়াল 1/3 ল্যাটেরাল 2/3 এর জাংশনে এখানে একটা, আর এটা এখানে একটা, প্রতিবারে 5 ml করে এবং 10 এখানে একটা, এখন কি কি অ্যানেস্থেটিক সলিউশন আমরা ইউজ করে থাকি আমাদের লোকাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে, মানে আমরা এখান থেকে কি কি দিবেন আছে, লিডোকেইন। লিডোকেইন এর 2%, এটা খুব তাড়াতাড়ি অনসেট হয়, সাধারণ এবং 1 ঘন্টার মধ্যে থাকে, যে যত তাড়াতাড়ি আসছে সে তত কম টাইম। আর বুপিভাগেন 0.5%, এইটা হলো স্লো অনসেট অফ অ্যাকশন, কিন্তু 3 থেকে 4 ঘন্টা থাকছে। তাহলে আমি যদি এই দুটাকে মিলাই, এটা তাড়াতাড়ি হচ্ছে, এটা ধীরে হচ্ছে, দুটাকে মিলালে আমি তাড়াতাড়ি অনসেট পাচ্ছি, যেটা যেহেতু কম টাইম ছিল এটা বেশি টাইম হতো, তাহলে আমার মোটামুটি 3-4 ঘন্টা আমি তার একটা ইফেক্ট পাচ্ছি অ্যানেস্থেসিয়া। আর হাইড্রোজেন দেওয়া হচ্ছে কেন, স্প্রেডিং এজেন্ট, তাহলে এটা আরো কিছুক্ষণ বেশি থাকছে, যেটা আগে থেকে স্প্রেডিং করে দিচ্ছে।
এখন আমরা কিভাবে টেইলর বা ব্লকের জন্য পেশেন্টকে রেডি করা হচ্ছে। 5 ml বুপ্রোপিন 0.5% এবং 5 ml লিগনোডিন 2% নেওয়া হচ্ছে। 15 ইউনিট হাইড্রোজেন এটাকে করে টোটাল 10 ml করা হচ্ছে, 10 ml সিরিঞ্জে। তারপর আপনি তো জানেন যে সুপিরিয়র এবং ইনফিরিয়র জাংশনে এটা 5 ml করে দেওয়া হচ্ছে এবং 20 মিলি অথবা হাফ ইঞ্চি 20 মিলি। কারণ আমরা সাধারণত 26 মিলিতে বেশি ইউজ করা হয়, 26 মিলিটাই বেশি ইউজ করা হয়। আর এটা তো ওই ছবি দেখানো হচ্ছে, জাস্ট ওই কথাগুলো আবার দেখা যে মানে সুপিরিয়রলি দিচ্ছি হলো মিডল ওয়ান থার্ড ল্যাটারাল টু থার্ডের জাংশনে, ইনফিরিয়র দিচ্ছি হলো মিডল টু থার্ড ল্যাটারাল ওয়ান থার্ডের জাংশনে। ফাইনাল করে সার্জিক্যাল টেকনিক আমরা আজকে দেখি এক্ষেত্রে আইসিসিটা মোটামুটি আপনাদের ক্ষেত্রে কতটুকু যা যায় খুব আপনাদের তো অনেক রাত হয়ে গেছে আপনাদের। ইন্টারক্যাপসুলার প্যাটার্ন এক্সট্রাকশন, এটা ইন্টারক্যাপসুলার প্যাটার্ন এক্সট্রাকশনের ক্ষেত্রে আমরা কি করছি? আগে তো দুই ধরনের, তাই না? আচ্ছা, ওই আগে তো এরা দুই ধরনের, সেটা হলো ইন্টারক্যাপসুলার আর একটা হলো এক্সট্রা ক্যাপসুলার। ইন্টারক্যাপসুলারের ক্ষেত্রে কি করা হচ্ছে, মানে টোটাল লেন্সটাকে বের করে নিয়ে আসতেছি আর ক্যাপসুল সহ টোটাল লেন্সটা বের করে নিয়ে আসতেছি। তো এখন এটা হলো আমার ইন্টারক্যাপসুলার ক্যাটারাক্ট। তাহলে আমার এই ক্ষেত্রে কি করতে হবে, যে আমাদের যে জোনিউলস গুলো আমার ক্যাটারাক্টের লেন্সটাকে ধরে রাখতেছে সেটাকে দুর্বল হইতে হবে এবং ডিজেনারেট হইতে হবে। এটা প্রিরিকুইজিট, মানে তার মানে পেশেন্টের বয়স বেশি হইতে হবে, লেন্সটা অনেক বেশি হাইপার ম্যাচিউর হইতে হবে যাতে সেটা ধরে রাখতে রাখতে জোনিউলগুলো উইক হয়ে যায়। তো এটার জন্য ইয়াং পেশেন্টের ক্ষেত্রে এটা মানে সুইটেবল না, যেহেতু তাদের জোনিউলগুলো অনেক স্ট্রং থাকে। সাধারণত কত 40 থেকে 50 বছর বয়সে করা হয়, যেহেতু মানে সাধারণত কম ক্ষেত্রে তো আর দ্বিতীয় মর্নিং 50-এর পরে যেহেতু ইন্ডিয়ান থাকছে না, তো আমার জমিগুলো অনেক দুর্বল হয়ে যায়। ইন্ডিকেশন এটা যদি সাবলাভেট এন্ড ডিসলোকেশন ইলিয়াসের ক্ষেত্রে আইসিসি করা হচ্ছে, কারণ এটা তো তখন আমি তো আর তার ক্যাশনটাকে রেখে নিয়ে আসতে পারতেছি না। তো তখন তখন আমার এই ক্ষেত্রে এটা হলো ইন্ডিকেশন। সার্জিক্যাল এসে টপ আইসিসি টেকনিশিয়ান কি কি করতেছি, ভিডিওর একটা ভিডিও সুচার দেখাচ্ছি ছবি আপনাদের। কনভেন্ট্রিয়াল ফ্লাপ, পার্শিয়াল থিকনেস ডাটা করা হচ্ছে, কনস্ট্রাল সাকশন করা সেকশন করা হচ্ছে, আইডেক্টমি করা হচ্ছে। আমি একবার ছবিতে চলে আসি। তাহলে এই ক্ষেত্রে কি আমি সুপিরিয়র রেক্টাসকে রেক্টাস হোল্ডিং কনসেপ্ট দিয়ে আমি এটাকে ক্যাচ করে সুপিরিয়র রেক্টাসের ভিতর দিয়ে একটা সিল 40 সিল বা ডিক্রি দিয়ে সেটাকে আমি ফিক্স করে নিচ্ছি। ফিক্স করে নিলে আমার সুবিধা কি হচ্ছে, আইবল আমার টোটাল কন্ট্রোলে চলে আসতেছে। আর আমি যেহেতু এখানে কাটবো, তাহলে আমি এখানে যদি প্রেস করে এই যে সুতো দিয়ে যখন আমি টেনে ধরে রাখতেছি, আমার অনেকটা জায়গা এক্সপোজ হচ্ছে। তাহলে এখন আমি দেখেন আইসিসিতে কতটা জায়গা কতখানি এই পর্যন্ত কাটা হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে ফনিক আমি কনজাংটিভাটা কেটে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত। এবার পার্শাল থিকনেস একটা গ্রুপ করা হচ্ছে, এটাকে কমপ্লিট কর্নিও সেকশন করা হচ্ছে। দেখেন এখানে কাটা হচ্ছে, পরে পুরো জায়গাটা আমার একটা কর্নিয়া এবং স্ক্লেরাতে একটা সেকশন করে দেওয়া হচ্ছে। পেরিফেরাল আইডেক্টমি করা হচ্ছে। কেন পেরিফেরাল আইডেক্টমি করা হচ্ছে? এই যে দেখেন পেরিফেরাল আইডেক্টমি, কারণ আমার তো এখান থেকে বিচ্ছেদ তাহলে চলে আসবে এসিতে যদি চলে আসে, তখন আমার এই ক্ষেত্রে ক্যাপগুলো সব ব্লক হয়ে যে দেখা যাবে যে তার পেশেন্টের আইটি রাইট প্রসিডিং এখানে থাকলে তখন তার একটা ডাইরেক্ট পাথে থাকবে যেখানটা আমার চলে যাবে একটা সিগমাটা। তারপরে আমি লেন্সটাকে বের করে নিয়ে আসতেছি। এখন এটা ট্রায়াল লেন্স, এটাকে এই ক্ষেত্রে ট্রায়াল দিয়ে করা হচ্ছে। এছাড়া আরো অনেকভাবে লেন্স বের করে নিয়ে আসলে তাকে দিকে টেস্ট করে অনেকগুলো প্রসিডিউর আছে, এটা যেহেতু অতটা করা হয় না আপনাকে ওইভাবে আমি তারপর কি করা হচ্ছে, অ্যান্টিরিয়র চেম্বারের লেন্স দেওয়া হচ্ছে। আর ওই হচ্ছে অ্যান্টিরিয়র চেম্বার, অ্যান্টিরিয়র অ্যান্টিরিয়র চেম্বারের লেন্সটা দেওয়া হচ্ছে। এবং এরপরে তারপরে সবচেয়ে মূল কথা যেটা, সেটা হলো সুচার তৈরি করা। 1 2
2 4 6 8 8টা শুটার দেওয়া হচ্ছে। নিয়ারেস্ট করে শুটারিং করে দেওয়া হচ্ছে। তো শুটার দেওয়া হচ্ছে, এত বড় কাটা হচ্ছে, তাহলে তার কি হবে? তাকে হসপিটালে স্টে করতে হবে, রেস্ট নিতে হবে, এবং তার ক্ষেত্রে যেটা সেটা হলো যে তাকে কিন্তু অ্যাস্টিগমেন্টিজম হবে অনেক, তার মানে সবকিছু নিতে হবে। সবচেয়ে মূল কথা যেহেতু এক্ষেত্রে এসি আরএল যেহেতু দেওয়া হচ্ছে এখন, তো সেই ক্ষেত্রে তো হচ্ছে তার ভীষণ মোটামুটি ভালোই থাকবে। তো ভীষণেও অতটা প্রবলেম হবে না, কিন্তু তার অ্যাস্টিগমেন্টিজম হতে পারে বা অন্যান্য হতে পারে। আমি মনে হয় আজকে এ পর্যন্তই থাক, অনেকটা রাত হয়ে গেছে। নেক্সট দিনে আমরা এসএসসি দিয়ে ক্যাটাগরি শুরু করবো। আজকে এর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আজকে আসলে আমি সরি, আমি দেরি করে শুরু করা লাগছে আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা 1 2 মিনিটের ভিতরে কোশ্চেন করেন, আমি পক্ষে এখন উত্তরটা সম্ভব হলে আমি চেষ্টা করবো, অথবা আপনাদেরকে আগামী ক্লাসে আমি শেয়ার করতে পারবো। অ্যানেস্থেশিয়া বা ইনভেস্টিগেশন নিয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, আর সার্জিক্যাল টেকনিক নিয়ে আমরা নেক্সট ক্লাসে একটু ডিটেলস বলবো ইনশাআল্লাহ। তাহলে আমি মনে হয় আজকে আমরা শেষ করি। আজকে আপনাদের সাথে আসলে একটু টেকনিক্যাল প্রবলেম বা অন্য কারণে একটু কম কথা বলা হলো। ইনশাল্লাহ আগামী দিনে আমরা সেটা মোটামুটি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আহ, তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ইনশাল্লাহ সুস্থ থাকলে আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।